সানফ্লাওয়ার সোসাইটিতে হঠাৎই একটা খুন হয়ে যায়। সোসাইটির অনেকে থাকলেও পুলিশ পড়ে যায় সাদাসিধা এবং সহজ সরল দেখতে সোনুর পেছনে, যার আবার যে কোনো মেয়ে দেখলেই তাকে ভালো লেগে যেত। এরকমই একদিন তার পরিচয় হয় বার ডান্সার রোজির সাথে। এরপরে সে ফেঁসে যায় আরও বড় ঝামেলায়। এখন এটাই দেখার পালা যে সোনুই কি আসল খুনি নাকি এই খুনের পেছনে রয়েছে অন্য কেউ। পুলিশ আদৌ কি খুনিকে খুঁজে বের করতে পারবে নাকি সে থেকে যাবে ধোঁয়া ছোঁয়ার বাইরে? জানতে হলে দেখতে হবে পুরো গল্পটি, যার নাম সানফ্লাওয়ার। গল্পের শুরুতেই আমাদের একটি লোক যে সানফ্লাওয়ার নামের একটি সোসাইটিতে ফ্ল্যাট নাম্বার 1001-এ একটা নারকেল পানি রেখে আসে। তারপর আমরা মিস্টার আহুজাকে দেখতে পাই, যে একজন টিচার ছিল, আর তার স্ত্রী মিসেস আহুজা একজন হাউসওয়াইফ। এরপর মিস্টার আহুজা ওই নারকেল পানিতে একটা ইঞ্জেকশন পুশ করে চলে যায়। তবে দেখা যায় সেই ইঞ্জেকশনের সুইটি নারকেল পানির ভেতরে রয়ে গেছে। মিস্টার আহুজা তখনই সেখানে কারো আসার আওয়াজ পেলে মিস্টার আহুজা তাড়াতাড়ি করে তার রুমে চলে যায়। তো তারপর সেখানে রাজ কপুর নামের একজন লোক আসে, আর সে একজন বিজনেসম্যান ছিল। রাজ কপুর বাইরে এসে নারকেলটাকে হাতে নিয়ে বাকি নারকেলের প্যাকেট ফেলে যায় আহুজার বাড়ির দরজার সামনে। এই থেকে বোঝা যায় তাদের দুজনের মধ্যে কোনো মিল নেই। তো এরপর রাজ ঘরে গিয়ে নিউজ পেপার পড়তে বসে, কিন্তু তখনই তার চোখ লাল হয়ে যায় আর সে ওখানেই মারা যায়। এরপর রাজের বাড়িতে পুলিশ আসে আর তার এই হঠাৎ মৃত্যুর জন্য ইনভেস্টিগেশন শুরু করে। তো ওইদিকে মিস্টার আহুজা বলে, রাজ কপুর এত তাড়াতাড়ি কি করে মারা গেল? আমার প্ল্যান অনুযায়ী তো তার 10 ঘন্টা পর মরার কথা, তাহলে এত আগে কি করে মারা গেল? তো মিস্টার আহুজার কোথায় বোঝা যায় সে অনেক আগে থেকে রাজ কপুরকে মারার প্ল্যান করে রেখেছিল। তবে তার প্ল্যান কাজ করার আগে মাঝখানে অন্য কারো প্ল্যানে মারা যায়। এদিকে রাজ কপুরের লাশ লিফটে করে স্টাফরা নিয়ে যাচ্ছিল পোস্টমর্টমের জন্য, কিন্তু তখনই স্টাফের মনে পড়ে তার কিছু জিনিস রয়ে গেছে রাজের বাড়িতে। তবে তারা ফিরে এসে দেখে লিফট নিচে চলে গিয়েছে। অন্যদিকে আমরা সোনু নামের একজন লোককে দেখতে পাই। সে তার সব কাজ খুব পারফেক্টলি করতে পছন্দ করে, কারণ তার খুব সমস্যা হয় কোনো জিনিস এলোমেলো দেখলে বা পারফেক্ট না হলে। সোনু কসমেটিক ডিপার্টমেন্টের সেলসম্যানে জব করে, আর সেখানে তার কাজের জন্য সবাই তার খুব প্রশংসাও করে। কিন্তু সোনু মেয়েদের প্রতি খুবই দুর্বল, সে কখনোই তাদের সাথে কথা বলতে পারে না, মানে তার সাহস হয় না। এরপর সোনু তার কাজের জন্য বেরিয়ে পড়ে। তখন লিফটে ওঠার পর তার পাশে লাশ দেখে সে ভয় পেয়ে যায়, কিন্তু স্টাফরা এসে লাশটিকে আবারও নিয়ে চলে যায় পোস্টমর্টমের জন্য। এরপর আমরা ইন্সপেক্টর ডিজিকে দেখতে পাই, সে ফ্ল্যাটের সবাইকে জিজ্ঞাসাবাদ করে। এদিকে সোনু তার ঘরের ময়লা ডাস্টবিনে ফেলে পুলিশের কাছে আসে। এরপর পুলিশ এখানে চাইতানকে দেখে, সে খুব খারাপ মেজাজের লোক। চাইতান এসে ডিজির থেকে এখানের অবস্থা সম্পর্কে জানে। অন্যদিকে একজন পুলিশ অফিসার গিয়ে মিস্টার আহুজাকে আনতে যায় তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য, কিন্তু তারা দুজন ভয় পেয়ে যায়, কারণ তাদের কাছে সেই বিষ মাখানো নারকেল ছিল। তো তারপর মিস্টার আহুজা ওই নারকেলকে লুকিয়ে রেখে বাইরে আসে আর পুলিশের সাথে দেখা করে। তো এরপর পুলিশের জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা জানতে পারি মিস্টার আহুজার সাথে রাজ কপুরের ঝগড়া হয় পার্কিং নিয়ে। তো সেখানে মিস্টার আহুজা রাজ কপুরকে মারার হুমকিও দিয়েছিল। তো এরপর মিস্টার আহুজা বলে, আমি এইসব রাগের মাথায় এমনি এমনি বলেছিলাম, আর এইসব ছোটোখাটো ঝগড়া তো হতেই থাকে প্রতিবেশীর সাথে, এটা এমন বড় কথা কি? এরপর পুলিশ অফিসার সোনুকে জিজ্ঞেস করে রাজ কপুরের মৃত্যুর দিনে সোনু কটার সময় বাড়ি ফিরেছিল। তখন সোনু বলে 10:45-এর দিকে হবে। তবে সেখানে উপস্থিত দারোয়ান বলে, আমি তাকে দেখেছি 8:30-এর দিকে। তখন আবার সোনু বলে, তাহলে আগের রাতে আমি হয়তো 10:45-এ এসেছিলাম। এই কথার কারণে পুলিশ সোনুর উপরে সন্দেহ করে। এরপর পুলিশরা সিসিটিভি ক্যামেরা চেক করে দেখে সেখানে কিছু ময়লা ফেলেছে ডাস্টবিনে। তারা এই দৃশ্যটা ভিডিও করে রেখে দেয়। এইদিকে সোনু অফিসে আসে, আর সে এই অফিসের একজন মেয়ে যার নাম আঁচল তাকে পছন্দ করত। তবুও সোনু আজও এই কথা তাকে বলতে পারেনি। অন্যদিকে পুলিশ রাজের বাড়িতে কাজ করা মহিলা কামিনীকে ডেকে পাঠায়, তার ব্যাপারে জিজ্ঞেস করে। তখন কামিনী বলে সে রাজের ডেড বডি দেখা মাত্র সোসাইটির প্রেসিডেন্টকে জানিয়েছে। এরপর পুলিশ অফিসার রাজের ফ্যামিলির ব্যাপারে জিজ্ঞেস করে। তখন কামিনী বলে রাজ স্যারের একজন স্ত্রী ছিল যে তাকে ছেড়ে চলে গিয়েছে। আর অন্যদিকে আজ আঁচলের জন্মদিন, আর সোনু ভেবেছিল যখন এই আঁচল কেক কাটবে তখন সে তাকে বলে দেবে এইসব কিছু আয়োজন সে নিজে করেছে। তবে যখন আঁচল কেক কাটে তখন হঠাৎ করে তার অবস্থা খারাপ হয়ে যায়, কারণ তার পাইনঅ্যাপেল ফ্লেভারের অ্যালার্জি ছিল। এদিকে সানফ্লাওয়ার সোসাইটিতে আরও দুজন থাকতে আসে, তার মধ্যে একজনের নাম জাস্টিনা, যে ছিল ফ্যাশন ডিজাইনার, আর আরেকজনের নাম গুডলিন, তার স্বপ্ন সে একজন সিঙ্গার হবে। অন্যদিকে পুলিশের কাছে রাজ কাপুরের রিপোর্ট গেলে পুলিশরা কনফার্ম হয়ে যায় যে রাজ কাপুরের মার্ডার হয়েছে। অন্যদিকে সোনু তার ফ্ল্যাটে ফিরে এসে দেখে
তার সামনের ফ্ল্যাটে দুজন মেয়ে নতুন থাকতে এসছে। এটা দেখে সোনু খুব খুশি হয়ে যায়, কারণ তার তো এটাই দুর্বলতা। এদিকে পুলিশ অফিসার গিয়ে সিনিয়র অফিসারকে জানায় রাজ কপুরের বাড়িতে সেই বিষ পাওয়া যায় যা দিয়ে ইঁদুরকে মারা হয়। তখন অফিসার গাড়িতে বসে ভাবতে থাকে যে এই বিষে তো মারা যেতে যেতে প্রায় 10 ঘন্টা লাগার কথা, কিন্তু রাজ ডায়াবেটিসের রোগী ছিল, হতে পারে সেই জন্য তাড়াতাড়ি মারা গিয়েছে। তারপর আহুজা পুলিশ অফিসারকে সানফ্লাওয়ার সোসাইটিতে দেখে ভয় পেয়ে যায়। তার মনে হতে থাকে হয়তো তারা তাকে ধরতে এসছে, কিন্তু তারা তো সোনুর বাড়িতে এসছে। এরপর ডিজে আর তামি সোনুকে জিজ্ঞেস করে, তুমি খাবার না খেয়ে ফেলে কেন দিয়েছিলে? আসলে অফিসাররা সেই ডাস্টবিনে ফেলে দেওয়া খাবারগুলোকে আনে, আর সেখানে খাবারগুলো একটুও খাওয়া ছিল না। তো সোনু বলে, আসলে গত রাতে ডেলিভারি বয় খাবার অনেক লেটে দেয়, আর তাই আমি ততক্ষণে খাবার খেয়ে নিয়েছিলাম, তাই ফেলতে হয়। কারণ আমার ফ্রিজটাও নষ্ট হয়ে গেছে, কারণ ইঁদুরটা তার কেটে ফেলেছিল। কিন্তু তারা ফ্রিজ চেক করে দেখে সেটা তো একদম ঠিক আছে, অর্থাৎ সোনু মিথ্যে বলছে। কোনো একটা কারণে সোনু আবার বলে, আমার ফ্রিজের একটা সমস্যা আছে, কখনো চলে আবার কখনো চলেই না। তো পুলিশ অফিসার সোনুর সাথে একটা মেয়ের ছবি পায়, আর পুলিশ অফিসার সেটা সাথে করে নিয়ে নেয়। এদিকে মিস্টার আহুজা ও তার স্ত্রী নারকেল থেকে ইঞ্জেকশন সহ বিষটা টয়লেটে ফ্ল্যাশ করতে থাকে, কিন্তু এই ইঞ্জেকশনটা যায় না। অন্যদিকে এই পুলিশ অফিসার সোনুকে বলে, তুমি যে রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করেছো সেই একই জায়গা থেকে খাবার খেয়ে মারা যায় রাজ কপুর, হয়তো সেই খাবারের মধ্যে বিষ ছিল। সোনু তখন তার ইঁদুরকে ধন্যবাদ জানায়, কারণ ইঁদুরের জন্য যদি ফ্রিজটা খারাপ না হতো তাহলে সে এই খাবারটা ফেলতো না, আর আজ হয়তো রাজ কাপুরের মতো সেও মারা যেত। এরপর ডিজি সোনুকে জিজ্ঞেস করে ওই ইঁদুর মারা ওষুধের ব্যাপারে, তবে সোনু বলে সেই বোতলটা তো হারিয়ে গিয়েছে। এই কথার জন্য পুলিশের সন্দেহ আরও বেড়ে যায় সোনুর উপর। এরপর ডিজিও যাওয়ার সময় সোনুকে বলে, তুমি কোনো মূল্যে এই শহর থেকে বাইরে বেরোতে পারবে না। এইদিকে আমরা সোসাইটির কমিটির হেড মেম্বারকে মিস্টার দিলীপকে দেখতে পাই। মিস্টার দিলীপ জাস্টিনাকে এত রাতে বাইরে দেখে বলে, আজকালকার জেনারেশন একদম খারাপ, তাদের কোনো কিছু নিয়ে পরবা নেই, সব কটা লজ্জাহীন। এরপর আমরা দিলীপের মেয়ে প্যাডিকে দেখতে পাই। সে মেয়ে হলেও ছেলেদের মতো সবসময় থাকতে পছন্দ করে। প্যাডিকে তার মা বলে সোসাইটিতে ইলেকশন হতে যাচ্ছে, যেখানে তার বাবাকে জিততে হবে, তাই যেন সে নিজেকে মেয়েদের মতো রাখার চেষ্টা করে, এতে করে তার বাবার দিকে কেউ আঙুল তুলে বলতে পারবে না। অন্যদিকে আমরা মিস্টার আহুজাকে দেখতে পাই। তার হঠাৎ করেই মনে হয় সে যে নারকেল পানি রেখেছিল ওইখানে একটা স্ট্র ছিল, আর যদি ওটাতে তার হাতের ছাপ থাকে তাহলে পুলিশ তাকে খুব সহজেই ধরে ফেলবে। এখন তাকে যে করেই হোক পুলিশের আগেই সেটাকে সরাতে হবে। এদিকে পুলিশ অফিসার সে ডেলিভারি বয়কে ধরে ফেলে, এবং তার নামও ছিল সোনু। ডেলিভারি সোনুকে ধরেছে হয়তো কোনো রকম জিজ্ঞাসাবাদ করার জন্য। পরের দিন জাস্টিনা আর তার রুমমেটকে দিলীপ সহ আরও কয়েকজন সোসাইটির মিটিং করে সাবধান করে দেয়। তারা বলে দেয় এই সোসাইটিতে কোনো মেয়ের বেশি রাতে যাওয়া বা আসার নিয়ম নেই, পরের বার থেকে এই বিষয়টি যেন খেয়াল রাখা হয়। তো সেখানে তারপর সোনু সোসাইটির ইলেকশনের জন্য ফর্ম ফিল আপ করে দেয়। তবে সোনুর ইলেকশনে দাঁড়ানোটা দিলীপের পছন্দ হয় না, কারণ তার বিরুদ্ধে একজন স্ট্রং মানুষ দাঁড়িয়ে গিয়েছে, যার কারণে তার হারার সম্ভাবনা আছে। সেই জন্য দিলীপের একটু রাগ হয় সোনুর জন্য। এদিকে রাতে মিস্টার আহুজা রাজের বাড়িতে আসে লুকিয়ে লুকিয়ে, কারণ যে করেই হোক সেই স্ট্রটা তাকে আনতেই হবে। তবে সেখানে গিয়ে একজন অফিসারকে দেখে ফেলেছে, কারণ সে ছিল তার গার্লফ্রেন্ডের সাথে। মিস্টার আহুজা তখন সেখানে লুকিয়ে পড়ে আর ওখানেই ঘুমিয়ে যায়। সকালে চোখ খুলে দেখে পুলিশ এসে ওই স্ট্রটাকে এভিডেন্স হিসাবে শনাক্ত করে ফেলেছে। এরপরের দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা কমিটি সোসাইটির মিটিং দেখতে পাই, যেখানে আজ একজনকে ফ্ল্যাট দেওয়ার জন্য ইন্টারভিউ নেওয়া হচ্ছিল। তবে যখন তারা জানতে পারে এই লোকটি 3টি বিয়ে করেছে, তখন মিস্টার দিলীপ মানা করে, কারণ সে এই সোসাইটিকে একদম পারফেক্ট রাখতে চায়, যেখানে কোনো সমস্যা থাকবে না, আজে বাজে সম্পর্ক থাকবে না। অন্যদিকে ডিজি সোনুকে আটকে ডেলিভারি বয়ের সাথে দেখা করায়। তখন ডেলিভারি বয় বলে, এই হচ্ছে সেই লোক যে ওই দিন আমাকে দিয়ে সম্পূর্ণ করিডোর পরিষ্কার করিয়েছিল। এরপর সে আমার কাছ থেকে খাবারও নিয়ে নেয়, যেখানে রাজ কপুরের অর্ডারও ছিল। সে বলেছিল যতক্ষণ না আমি পরিষ্কার করব ততক্ষণ পর্যন্ত খাবারগুলো রিটার্ন করবে না। আর ওই দিন ওই লোকের মুখে মাস্ক আর হাতে গ্লাভস ছিল, আর ইঞ্জেকশন দিয়ে কি জানি একটা করছিল। তারপর আমি সব পরিষ্কার করার পর সে আবার আমাকে খাবারগুলো রিটার্ন করে দেয়। এখন ডিজির মনে হতে থাকে তাহলে সেই বিষটা সোনুই মিশিয়ে দেয়নি তো। তবে আজ বেশি কিছু পুলিশ আর জিজ্ঞেস করে না, কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করেই তাকে ছেড়ে দেয়। অন্যদিকে পুলিশ অফিসার আবারও আসে আহুজার বাসায়। তখন মিস্টার আহুজা ওসব প্রশ্নের উত্তর খুব শান্তভাবে দিয়ে দেয়, যেন পুলিশের সন্দেহ কোনোভাবেই তার উপর না আসে। এদিকে কেক যে দিয়েছিল সোনুর কোথায়, সেই ডেলিভারি বয় অফিসে আসে টাকা নেওয়ার জন্য। তখন সেখানে আঁচল তাকে জিজ্ঞেস করছিল ওই কেক কে অর্ডার করে। তখন ডেলিভারি বয় বলে ওটা বলা যাবে না,
তখন আঁচল সেখানেই বসে থাকে দেখার জন্য যে কে আছে টাকা দেওয়ার জন্য। তখন সোনু ভাবে আঁচল যদি জানতে পারে যে সে এই কেক অর্ডার করেছে তাহলে আঁচল হয়তো তার উপর রেগে যাবে। তাই সোনু তখন আরেকজন ব্যক্তিকে দিয়ে টাকাটা পাঠায়, আর সেই লোকটা ডেলিভারি বয়কে টাকাটা দিয়ে আসে। আর এখানে দেখা যায় উল্টো কাহিনী, কারণ আঁচল ওই লোককে দেখে স্মাইল করছিল, কারণ সে তো তার উপর ইমপ্রেস হয়ে যায়, কারণ তার জন্য কেউ সিক্রেটলি কেক অর্ডার করেছে এটা ভেবে সে অনেক হ্যাপি ছিল। এসব দেখে সোনু তো একদম হতাশ হয়ে যায় আর বলে আমি তো নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম। তারপর সোনুর কাছে তার আরেকজন ফ্রেন্ড আসে, আর সে তাকে একদমই পছন্দ করতো না, কারণ বস শুধু সোনুকেই পছন্দ করত তার পারফেক্ট কাজের জন্য। আর এই লোকটি এসে তাকে উল্টোপাল্টা কথা বলে, আর বস কাজ দিয়েছে বলে সেগুলো সোনুকে দিয়ে চলে যায়। আর সোনু মন দিয়ে কাজে লেগে পড়ে যায়, কারণ তাকে এমপ্লয়ি অফ দ্য ইয়ার হতে হবে। তো এই লোকটি এখানে এসে সোনুর কাজে বাধা দেওয়ার চেষ্টা করে। অন্যদিকে পুলিশ অফিসার রাজ কপুরের ঘরের কাজের মহিলার কোথায় এবং কাজে মিল পায় না, কারণ সিসিটিভি ক্যামেরাতে দেখা যায় সে সবার আগে দারোয়ানকে কিছু একটা বলে, আর তখন পুলিশের সন্দেহতে এই দুজনও যোগ দেয়। এদিকে সোনু লিফটে যাচ্ছিল, তখন তার সাথে দেখা হয় জাস্টিনার। জাস্টিনা প্যাডিকে ইনভাইট করে, আজ ফ্ল্যাটে পার্টি আছে তাই, কিন্তু সে সোনুর সাথে কথা বলে না, আর সোনুর সাহসও হয় না তার সাথে কথা বলার জন্য। তবে সোনু তার রুমে এসে তৈরি হয়, এটা ভেবে যে তারা তো প্রতিবেশী, তাহলে সেও পার্টিতে তো যেতেই পারে। তখন সোনু বাইরে দেখে গুডলিন ফোনে কথা বলছিল, সে বলছিল এখন ফিরলে কিছু হয়ে তারপরেই বাড়ি ফিরবে, এর আগে না। আসলে সে তার শ্বশুরের সাথে কথা বলছিল। তখন সোনু হিরো সাজার জন্য গুডলিনের ফোন নিয়ে কথা বলে, আর তখন গুডলিনের শ্বশুর বলে এই তুই আমাকে চিনিস না, তুই কার সাথে কথা বলছিস জানিস? তখন সোনু বলে তুইও আমাকে চিনিস না, আমি একজন মেন্টাল, আর আমি যে কোনো কিছুই করতে পারি, তাই আর এই মেয়েকে কল করে বিরক্ত করিস না। তো তারপর আমরা জানতে পারি আসলে গুডলিনের শ্বশুর ছিল একজন মিনিস্টার, আর সোনু তার সাথে ঝগড়া করে ফেলেছে। এখন গুডলিনের শ্বশুর গুডলিনের মোবাইল ট্রেস করে লোকেশন বের করে, ওই মেন্টালকে একটা শিক্ষা দিতে হবে। অন্যদিকে সোনু জাস্টিনের পার্টিতে যায়, ওইখানে তার প্যাডির সাথে দেখা হয়। এখানেও সোনু ইমপ্রেস করার চেষ্টা করে যেন কোনো একটা মেয়ে তার প্রেমে পড়ে যায়, কিন্তু তার সব চেষ্টাই বিফল হচ্ছিল, কোনো কিছুতেই তার কাজ হচ্ছিল না। এদিকে পুলিশ অফিসার তামি কামিনীকে ফুটেজ দেখিয়ে বলে তুই আর দারোয়ান মিলে রাজ কপুরকে কেন ফোন করেছিলি? তখন কামিনী বলে না, সে এরকম কিছুই করেনি। তখন তামি কামিনীর মোবাইল চেক করে দেখে দারোয়ানের অনেক ছবি আছে তার মোবাইলে, অর্থাৎ তাদের অনেক দিন ধরে রিলেশনশিপ চলছে, কিন্তু কামিনী বিবাহিত হয়ে এরকম সম্পর্ক চালিয়ে যাচ্ছিল। অন্যদিকে পার্টিতে পেডি জানতে পারে আসলে সোসাইটির ইলেকশনে দিলীপের বিপরীতে দাঁড়িয়েছে সোনু, আর এই কথা জাস্টিনা শুনে খুব খুশি হয়, কারণ সে তো দিলীপকে পছন্দই করতো না। তাই সে সবাইকে জানিয়ে দেয় সোনুকে ভোট দেওয়ার জন্য। এরপর সোনু তাদেরকে তার ফ্লাইটে ইনভাইট করে পার্টির জন্য। এরপর দেখা যায় একটা মেয়ে সোনুর বাথরুমে একটা লিপস্টিক পায়, আর সে এটাকে ইউজ করে দেখে খুব সুন্দর লাগছে, তাই মেয়েটা এই লিপস্টিকটা চুরি করে আর তার কাছে রেখে নেয়। আর সেখানে একটা ছেলে একটা মৃত ইঁদুরকে পায়, আর সে সেটাকে ফেলে দেয়, আর সোনু ভাবে এই ইঁদুরের জন্যই তার প্রাণ বেঁচে আছে। এদিকে কামিনী এখনও পর্যন্ত পুলিশ স্টেশনে বসে আছে, কারণ পুলিশ তাকে ছাড়তেই চাইছিল না। এরপর পুলিশ অফিসার রাজের মোবাইলটাকে ভালো করে চেক করে দেখার জন্য বলে, হতে পারে তার থেকে কিছু জানতে পারবে ওরা। অন্যদিকে ডিজি কল করে রাজের স্ত্রীকে আর বলে সে মারা গিয়েছে, তার খুন হয়েছে। তখন তার স্ত্রী বলে তাতে আমার কি, আমাদের মধ্যে তো কোনো সম্পর্ক নেই, তার কি হলো না হলো এ নিয়ে আমার মাথা ব্যথা নেই, পরের বার আর আমাকে কল দেবেন না দয়া করে। অন্যদিকে অফিসে বসে বসে ইলেকশনের জন্য সোনু তার নিজের জন্য একটা পোস্টার তৈরি করে, তবে এখন তার আন্ডারওয়্যারের জন্য খুব ইচিং হচ্ছিল, তাই সে ওয়াশরুমে গিয়ে সেটাকে খুলে দেখে ওখানে স্টিকারের জন্য এরকম হচ্ছিল। তাই সে বাইরে থেকে একটা কিছু আনে যাতে সে এই স্টিকারটাকে তুলতে পারে, তবে তখন আবার একজন স্টাফ সেই প্যান্ট একা পেয়ে নিয়ে চলে যায়। তো এরপর সোনু যখন তার প্যান্ট নিতে যায় তখন দেখা যায় সেখানে তার প্যান্ট নেই। এখন তো তার অবস্থা হয়ে যায় অনেক খারাপ, কারণ কি করে প্যান্ট ছাড়া বাইরে যাবে, টেনশনে তো তার অবস্থা খারাপই হয়ে যায়। এদিকে মিস্টার আহুজা সেই নারকেলটাকে কেটে কোনোভাবে শেষ করতে চায়, কিন্তু নারকেল তো কোনোভাবেই কাটছিল না। অন্যদিকে সোনু বাইরে এসে একটা পুতুলের থেকে ড্রেস নেয় আর সেটাই পরে ফেলে, আর সেটা রেকর্ড হতে থাকে সিসিটিভি ক্যামেরায়। এরপর আবার আমরা আহুজাকে দেখি, সে কোনো মতে নারকেল থেকে নিজের ফিঙ্গারপ্রিন্ট সরানোর চেষ্টা করে যেন পুলিশের হাতে লাগলেও তাদের নাম না আসে। অন্যদিকে অফিসার ডিজিকে দেখা যায় সে তার ছেলের সাথে খেলা করছিল, আর তার স্ত্রীকে কল করলে সে বলে আমি মুভি দেখতে এসেছি, পরে আসবো, আমার জন্য অপেক্ষা করবে না। অর্থাৎ তার স্ত্রী ডিজেকে পাত্তাই দেয় না।
এদিকে সোনু সেই ফ্রকটা পরে আর সোসাইটির কাছে আসে। তখন সেখানে সে প্যাডিকে দেখে যে সে উদাস হয়ে বসে আছে, তাই সে প্যাডিকে জিজ্ঞেস করে তার কি হয়েছে। তখন প্যাডি বলে তার বাবা তার পছন্দের বাইকটাকে সেল করে দিয়েছে, যার জন্য সে তার বাবার উপর খুব রেগে আছে। সে তাকে না জানিয়ে তার বাইকটাকে এভাবে সেল করে দিল। তারপর প্যাডি সোনুর সাথে মিলে সোনুর সব পোস্টার বিলি করতে থাকে আর সেগুলো দেওয়ালের মধ্যেও লাগাতে থাকে, যেন তার বাবা ইলেকশনে হেরে যায় আর তার স্বপ্ন অপূর্ণ থাকে। অন্যদিকে ডিজির মনে হয় তাকে নারকেল বিক্রেতা বলেছিল রাজ সবসময় নারকেল পানি নিয়ে খেত, তাহলে সেই নারকেলটা কোথায়? রাজ যদি নারকেল খেয়ে থাকে তাহলে সেটা তো বাড়িতেই থাকা দরকার। তাহলে এখন প্রথমে নারকেলটা খুঁজতে হবে আর ডিজি সেটাই সিদ্ধান্ত নেয়। আর হয়তো সেখানেই তারা কোনো একটা ক্লু পেয়ে যাবে। এদিকে রাতের বেলা মিস্টার আহুজা তার সব ফিঙ্গারপ্রিন্ট মুছে সেই নারকেলটা ডাস্টবিনে ফেলতে যায়। তবে তখন কারো আসার আওয়াজ পেয়ে ভয়ের কারণে নারকেলটা দরজার সামনে রেখে দেয়। আসলে সোনু আর প্যাডি এখানে এসেছিল পোস্টার বিলি করতে। তখনই সোনু সে নারকেল পেয়ে সেটাকে তুলে ডাস্টবিনে ফেলে দেয়। বাসায় এসে সোনু দেখতে পায় তার অফিসের বন্ধু আর আঁচলের মধ্যে বন্ধুত্ব দিন দিন বাড়ছে আর তারা রিলেশনশিপেও হয়তো খুব তাড়াতাড়ি চলে যাবে, অথবা এখনও রিলেশনশিপে আছে। এসব ভেবে ভেবে সোনুর খুব রাগ হতে থাকে, কারণ তার নিজের জন্যই তো এই কাজটা হয়েছে। তার ভয়ের কারণে এইসব তাকে ভোগ করতে হচ্ছে। রাতে ঘুমানোর আগে সোনু ডয়ার থেকে কিছু ইঞ্জেকশন বের করে। এখন সে এগুলো দিয়ে কি করবে তা আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো। এদিকে সকালে উঠে দিলীপ যখন সোনুর পোস্টার পায় সে খুব বিরক্ত হয়ে যায়। তারপর বাইরে পুলিশ অফিসাররা দেখে সোনু ইঞ্জেকশনের বক্স নিয়ে একটা দোকানে গিয়েছে আর দোকানদারকে সেগুলো ফ্রিতে রাখতে বলে আর তাদেরকে জানায় আমার কাজ হয়ে গিয়েছে, তাই এগুলোর আর কোনো প্রয়োজন নেই, এগুলো আপনারাই রেখে দিন। অন্যদিকে থানায় যখন পুলিশ অফিসার কামিনী আর দারোয়ানের উপর অ্যালিগেশন দিচ্ছিল যে তারা এই রাজ কপুরকে খুন করেছে টাকার লোভে, তখন দারোয়ান বলে আমার কিছু নিয়ে কোনো লোভ নেই, আমার ঘরে সব আছে, স্ত্রী সন্তান নিয়ে আমি খুব সুখী। এখন এই কথা শুনে কামিনী ঝগড়া করতে লেগে যায় ওই দারোয়ানের সাথে, অনেক চিৎকার চেঁচামেচি করতে থাকে, কারণ কামিনী ভাবতো সে শুধু তাকেই ভালোবাসে আর এখন সে তার স্ত্রী সন্তানের কথা বলছে আর তাদের সাথেই নাকি সে অনেক হাসি খুশি থাকে। পুলিশ এরপর দারোয়ানকে জিজ্ঞেস করে সেদিন কামিনী তোর সাথে কি কথা বলেছিল, সত্যি করে বল। দারোয়ান বলে ওই দিন সে আমাকে এসে বলে রাজ মারা গিয়েছে আর এইখানে তার কিছু টাকা আছে, তবে আমি বলেছিলাম মৃত মানুষের টাকা আমি নেব না, তাই সেদিন আমি তাকে ফিরিয়ে দিই। এরপর পুলিশ অফিসার কামিনীর ফিঙ্গারপ্রিন্ট রেখে দেয় আর এখানে আমরা আরও জানতে পারি যে অফিসার তামির স্ত্রী পালিয়ে গিয়েছে আর তবে থেকেই সে নতুন নতুন মেয়ের সাথে ঘোরে আর এটা তার স্বভাবে পরিণত হয়েছে। এদিকে পুলিশ অফিসাররা সোসাইটির ডাস্টবিনে নারকেল খুঁজতে থাকে। তখনই তাদের হাতে কিছু একটা লাগে আর সেটা নিয়ে সোজা তারা ডিজির কাছে চলে যায়। তো এরপর পুলিশ অফিসার তামি সোনুকে অফিস থেকে ধরে আনে আর তাকে চাইনিজ খাবার খেতে দেয়। তবে সেখানে সে ইঁদুর মারার ওষুধটাও দেখায়। তখন সোনু বলে আরে এটা তো আমার ওই, কবে থেকে খুঁজছি পাচ্ছি না। আমি তখন একটা ইঞ্জেকশনের মাধ্যমে খাবারে সে বিষ মিশিয়ে দেয় আর বলে নে এবার খা। সোনু তখন বলে এটা তো আর খাওয়া যাবে না। তখন তামি দারোয়ানকে বলে এখন বল সোনু ওই রাতে কি বলেছিল। দারোয়ান বলে সে বলেছিল আজ ওই বড় ইঁদুরকে মেরেই ছাড়বো। তো এই কথা শুনে পুলিশ অফিসারের মনে হয় এটার মাধ্যমে সে রাজ কপুরকে বুঝিয়েছে। তখন সোনু বলে ভাবার কারণ কি, আসলে আগে আমি একটা ফার্মাসিস্ট কোম্পানিতে জব করতাম, তারপর সেখান থেকে জব ছেড়ে দিই কারণ ওখানে অনেক কম বেতন দিত আর এত কম টাকাতে আমার চলতো না। তবে জব ছাড়ার পরও আমার কাছে কিছু ইঞ্জেকশন রয়ে যায় যেগুলো আমি সেল করতে গিয়েছিলাম, কারণ এইসব ইঞ্জেকশন দিয়ে আমার তো কোনো কাজ নেই, এগুলো শুধু শুধু বাসায় রেখে কি করতাম, তাই সেগুলো সেল করতে গিয়েছিলাম, এর চেয়ে বেশি কিছুই না। তো এরপর তো আমি সোনুর এক্স বসকে কল করে আর দেখা যায় সোনু সব সত্যি কথাই বলছিল। এইসব শোনার পর সোনুকে আর তো আটকানো যাবে না, তাই তামি তাকে যেতে দেয় এবং তার থেকে তার নাম্বারও রেখে দেয় এবং বলে আমি যখনই বলবো তখনই তোমাকে এখানে আসতে হবে, এই কথাটা মনে থাকে যেন। সোনু বলে ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি চলে আসব। এদিকে আমরা সোনুর বসকে দেখতে পাই, সে লিপস্টিকটা এনে জিজ্ঞেস করে কে আমাদের আইডিয়া লিক করেছে। আসলে এটা তো একটা টেস্ট করার পর্যায়ে ছিল, কিন্তু সেদিন কাজ করার সময় ভুলে সোনু সেটা তার সাথে নিয়ে চলে যায়। আর ওই রাতে পার্টিতে যে মেয়েটা লিপস্টিকটা নিয়েছিল আর সেটা ছিল তারাই বসের মেয়ে। তো বস বলে যে এই কাজ করেছে তাকে তাড়াতাড়ি খুঁজে বের করা হোক। এই কথা শোনার পর তো সোনুর গলা শুকিয়ে যায়, কারণ এটা তো তারই কাজ ছিল। যদিও সে ইচ্ছে করে এই কাজ করেনি, তারপরও তার ভুলের জন্যই এটা তো হয়েছে, তাই সে খুব চিন্তায় পড়ে যায়। তখন সেখানে আঁচল আসে, সে এখন সোনুর সাথে ফ্ল্যাট করার চেষ্টা করে আর কোথায় কোথায় সোনুকে ক্লাবে যেতে ইনভাইট করে।
তখন সোনু তো খুশি হয়ে যায়। তবে সেই ক্লাবে যাওয়ার পর সে অনেক ড্রিঙ্ক করে ফেলে। এরপর দেখা যায় সে পুরোপুরি মাতাল হয়ে গিয়েছে আর জাস্টিনের সাথে নাচ করতে থাকে, যেটা দেখে আঁচলের একদমই পছন্দ হয় না। তাই সে ওখান থেকে কিছু না বলে চলে যায়। অন্যদিকে আমরা গুডলিনকে দেখতে পাই। আজ সে একটা সিঙ্গিং অডিশনে যাচ্ছিল, তাই সে যেতে যেতে প্র্যাকটিস করতে থাকে। তখন অটো ড্রাইভারও বলে, ম্যাডাম আপনার গলার আওয়াজ তো খুবই সুন্দর। এদিকে সোনুর বস তার মেয়ের সাথে সে ফ্ল্যাটে আসে, যেখান থেকে তার মেয়ে এই লিপস্টিকটা পেয়েছে। কিন্তু সোনু সেখানে না থাকায় তার মেয়ে বলে, হতে পারে আমরা ভুল ঠিকানায় চলে এসেছি, কারণ সে রাতে কিছু আমার ঠিকমতো মনেই নেই। এদিকে সোনু একজন বৃদ্ধকে দেখে, দেখা যায় তার হার্ট অ্যাটাক হয়েছে। তাই সোনু তাকে দ্রুত হসপিটালে নিয়ে যেতে থাকে। অন্যদিকে তারপর সিসিটিভি ক্যামেরাতে সেই রাতে ফ্রক পরা অবস্থায় সোনুকে দেখে ফেলে। আর তার মেয়েও কনফার্ম করে যে এই হচ্ছে সে লোক যার বাসা থেকে সে লিপস্টিকটা পেয়েছে। আর এটা দেখে তো সোনুর বস খুবই রেগে যায়, আর সে সিদ্ধান্ত নিয়েই ফেলে যে সোনুর উপর একটা স্ট্রিক্ট অ্যাকশন নিতে হবে, কারণ তার জন্যই তাদের আইডিয়া আগে থেকে লিক হয়ে গিয়েছে। তার মানে আমরা বুঝতে পারছি সোনু সব দিক দিয়ে ধীরে ধীরে ফেঁসে যাচ্ছে। অন্যদিকে আহুজা তার বাসায় বসে খুব মজা নিচ্ছিল যে সে তার দুশ্মনকে মেরে ফেলেছে। তো তাকে দেখে মনে হয় সে একজন সাইকো টাইপের মানুষ ছিল। এরপর সেখানে তার স্ত্রী আসে আর বলে পুলিশ এসছে কিছু কথা বলতে। তো এরপর ডিজি মিস্টার আহুজাকে বলে, আপনার ঘরে রোজ খবরের কাগজ আছে তাই না? তখন মিস্টার আহুজা বলে, হ্যাঁ সে তো রোজই আসে। তখন ডিজি বলে, রাজ কপুর কখনো খবরের কাগজ কিনতো না, কিন্তু আমাকে খবরের কাগজ দেওয়া লোকটি বলেছে 7টা 10 মিনিটে খবরের কাগজ দিয়ে যায়, আর আমরা রাজ কপুরের লাশ পাই 7টা 15 মিনিটে, আর তার সাথে খবরের কাগজও পায়। তো এখন পুলিশের সন্দেহ সম্পূর্ণ চলে যায় মিস্টার আহুজার উপর। আর এদিকে শোনো, ওই বৃদ্ধকে হসপিটালে ভর্তি করে চলে যেতে চায়, কিন্তু সেখানে নার্সকে দেখে আর সে যেতে চায় না। সে বলে, এবার তো কথা বলেই যাব। অন্যদিকে ডিজের ছেলে ছবিতে কিছু একটা করছিল, তখন সে ওই নারকেল পানির ওই স্ট্রটাকে ওই ছবিটাতে লাগিয়ে ফেলে। আর এদিকে পুলিশ অফিসার ডিজে তামিকে বলে কাজে যেতে, তাই তামি তার গার্লফ্রেন্ডকে রেখে কাজে চলে যায়। এদিকে আজ সোসাইটিতে একটা কাপল আসে, তারা লিভিংয়ে থাকবে, তাই মিস্টার দিলীপ তাকেও ফ্ল্যাট দিতে মানা করে। তবে এখন এইভাবে সবাইকে ফিরিয়ে দেওয়ার জন্য একজন কমিটির মেম্বার রেখে যায় আর গালি দিয়ে সেখান থেকে চলে যায়, কারণ এইভাবে মিস্টার দিলীপ যদি সবাইকে রিজেক্ট করে তাহলে তো ফ্ল্যাট খালিই থেকে যাবে। আর সবার মধ্যে কিছু না কিছু সমস্যা আছে, কেউই পারফেক্ট নয়, এত দেখলে হবে না। অন্যদিকে দেখা যায় তামি রাজ কপুরের স্ত্রীর সাথে কথা বলতে এসছে। তখন জানা যায় রাজের স্ত্রী থাকে রাজের বড় ভাইয়ের সাথে। তখন এই নিয়ে তামি প্রশ্ন করলে রাজের স্ত্রী তার কোনো প্রশ্নের উত্তরেই দেয় না। তাই সেখানে রাজের ভাই আসে আর বলে এখানে আসলে ওয়ারেন্ট নিয়েই আসবেন, কারণ রাজের ভাই হাইকোর্টের উকিল। এই কথা শুনে তামি অনেক রেগে যায়, কিন্তু সে কিছু বলে না। আর এইদিকে আজ গুডলিনের সিঙ্গিং অডিশন ছিল, তাই সে সেখানে গান গাওয়ার জন্য স্টেজেও আসে। গুডলিন এখানে বলে তার বাড়ির লোকেরা তার গানের খুব অপমান করে, তারা বলে তার গান নাকি গাধার গলার মতো, সে একটুও ভালো গান গাইতে পারে না। তবে সেখানে বিচারকরা তাকে কনফিডেন্স দেয় আর বলে তুমি তোমার মতো ফ্রি হয়ে গান গাও, কোনো সমস্যা নেই। এরপর যখন গুডলিন গান গায় তখন দেখা যায় সত্যি সত্যি তার গলা খারাপ ছিল। তখন জাজরা বলে, গুডলিন মন খারাপ করো না, সত্যি তোমার বাড়ির লোক যা বলতো একদমই ঠিকই বলতো, তোমার উচিত গান গাওয়া ছেড়ে দেওয়া। তো এরপর গুডলিন মন খারাপ করে ওইখান থেকে চলে যায়। এদিকে ডিজে এসে মিস্টার আহুজাকে বলে তোমার ঘরটাও একটু তল্লাশি করতে হবে। তখন তল্লাশি নিতে গিয়ে ডিজে দেখে তার বাথরুমে একটা ছোট্ট জায়গা আছে, যার মধ্য দিয়ে রাজ কাপুরের বাসায় যাওয়ার রাস্তা আছে। তখন ডিজে মিস্টার আহুজাকে বলে তুমি এখন বাইরে যাওয়ার একদমই চেষ্টা করবে না। তো এরপর মিস্টার আহুজা এবং তার স্ত্রীর একদমই অবস্থা খারাপ হয়ে যায়, তারা কি করবে বুঝে উঠতে পারছিল না। এদিকে অফিসে বসে তামি ফুটেজে এমন একটি দৃশ্য দেখে যা দেখে তার চোখ বড় হয়ে যায়। তামি কি দেখে সেটা আমরা কিছুক্ষণ পরে জানতে পারবো। অন্যদিকে আমরা গুডলিনকে দেখতে পাই, সে বিচারকদের থেকে অপমানিত হয়ে বাইরে এসে একা একাই বসছিল। এটা নিয়ে তার অনেক মন খারাপ হয়। আর এইদিকে ডিজে এসে তামিকে বলে আমার মনে হচ্ছে রাজ কপুরকে খুন করেছে মিস্টার আহুজা, কারণ তার কোথায় অনেক কিছু লুকোনো ছিল। কিন্তু তামি বলে না, আমার মনে হচ্ছে এসব কিছুর পেছনে আছে সোনু। এরপর এখানে একটা ছবি দেখায়, যে ছবিটাতে রাজ কপুরও ছিল, আর এটা একটা বিয়ের ছবি। এখানে থেকে ছবি কেটে শুধুমাত্র তার এবং জুহি নামের একটি মেয়ের ছবি রেখে দেয় সে। এরপর তারা যায় জুহির সাথে দেখা করতে। তখন এখানে দেখা যায় জুহি ছিল সোনুর এক্স গার্লফ্রেন্ড, আর তাদের সম্পর্ক নষ্ট করার পেছনে ছিল রাজ কপুর। আর এখন পুলিশ বুঝতে পারে তাহলে সম্পর্ক নষ্ট করাতে সোনু হয়তো তার প্রতিশোধ নিয়েছে আর রাজ কপুরকে এভাবে খুন করে। তাই পুলিশরা পৌঁছে যায় সোসাইটিতে।
সোনুকে গ্রেপ্তার করতে। তখন মিস্টার আহুজা ভাবে হয়তো তারা তাকে ধরতে এসছে, কিন্তু পরে জানতে পারে তারা সোনুকে ধরতে এসছে। অন্যদিকে দেখা যায় সোনু একটা চাবির দোকানে এসছে, কারণ তার ফ্ল্যাট লক হয়ে আছে আর সেটা সে কোনোভাবেই খুলতে পারছে না। তাই সে ওই লোককে বলে, আমি এখানে আছি, তুমি আমার ফ্ল্যাটটা খুলে দিয়ে আসো। তো তখন চাবিওয়ালা যায় সোনুর ফ্ল্যাটে সেটা খুলতে। আর সে যখন সোনুর ফ্ল্যাট খোলে, আর এই সুযোগে পুলিশও তার ফ্ল্যাটে ঢুকে, আর এই সুযোগে সেখানে জিনিসপত্র চেক করতে থাকে। আর সেখানে সে নারকেলটাও পায়, আর এখানে বিষও লেগেছিল। এবারে সোনুকে আর কে বাঁচাবে? এখন সব দিক দিয়েই তো সোনু ফেঁসে যায়, আর তার জন্য সব দিক থেকে বিপদ আসতে থাকে। যা সম্পর্কে সোনুর কোনো চিন্তাই হয় না, সে তো নিশ্চিন্তে বাইরে বসে আছে। এদিকে সোনু যখন চাবিওয়ালার দোকানে বসেছিল, তখন তাকে কয়েকজন মিলে কিডন্যাপ করে নিয়ে যায়, আর পুলিশ এসে সেখানে সোনুকে পায় না। আর এরপর আমরা সোনুকে দেখতে পাই, আর তাকে ধরে নিয়ে এসছে গুডলিনের শ্বশুরের লোকেরা, কারণ একসময় সোনু গুডলিনের শ্বশুরের সাথে উল্টোপাল্টা ব্যবহার করেছিল কোনো কিছু না জেনে শুনেই। তাই সে এখন তার লোকেশন ট্র্যাক করে তাকে ঠিক উঠিয়ে নিয়ে গিয়েছে তার ক্ষমতা দ্বারা। এরপর দৃশ্য পরিবর্তন হয়, আমরা দেখতে পাই লাশ ঘর থেকে যখন লাশ নিতে আসে, তখন তারা দেখে রাজ কপুরের একটা চোখ নেই, কেউ একজন সেটা খুলে নিয়ে গিয়েছে। এখন তারা তো এটা দেখে অবাক হয়ে যায়, কারণ এখানে আবার কে আসতে পারে। এরপর পুলিশরা ভেবে বের করে যে রাজ কপুরের বডি তো সেই হসপিটালেই ছিল যেখানে সোনু ছিল। তাই নিজে বলে যে করেই হোক সোনুকে খুঁজে বের করো। তারপর নিজে তামির থেকে ওই নারকেলের রিপোর্ট চায়। তখন তামি বলে সেটা তাড়াতাড়ি টেস্ট হয়ে চলে আসবে। এরপর এইখানে কোথায় কোথায় জানা যায় আজ তো তামির জন্মদিন। অন্যদিকে দিলীপের কাছে একজন লেডি আসে, আর সে বলে আমার সোসাইটিতে তোমার জন্য 4টা ফ্ল্যাট খালি পড়ে আছে, তুমি সবাইকে ইন্টারভিউতে মানা করে দিচ্ছ, এইগুলো করলে কিভাবে চলবে? তোমার কারণে আমার আরেকটা ভাড়াটিয়া জাস্টিনাও চলে গিয়েছে। তখন দিলীপ বলে ওই মেয়ের চরিত্র ভালো ছিল না, সে চলে গিয়েছে অনেক ভালোই হয়েছে। তখন মহিলাটাও দিলীপকে আজে বাজে বলে হুমকি দেয় যে তার জন্য যদি কোনো আর ফ্ল্যাট খালি থাকে তাহলে সে তার অবস্থা খারাপ করে দেবে। এদিকে মিস্টার আহুজার স্ত্রীকে কেউ একজন কল করে ধমক দেয় আর বলে সে সব জানে যে তারা রাজ কপুরকে কীভাবে মেরেছে। আর এই কথা শুনে মিসেস আহুজার হাত পা কাঁপতে থাকে। এরপরের দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা সোসাইটিতে একটা মেয়েকে দেখতে পাই যার নাম ছিল রোজি, আর সে রাজ কপুরের ফ্ল্যাটে থাকার জন্য এসছে। তো এরপর রোজি দারোয়ানের সাথে ফ্ল্যাট করা শুরু করে দেয়। এরপর সেখানে সোনু আসে, আর সোনুকে দেখে দারোয়ান পুলিশকে কল করে যে সে ফিরে এসছে। তো সোনু আর রোজি যখন লিফটে ছিল, তখন দেখা যায় তারা একে অপরের সাথে ভালোই মিলে যায়, আর রোজিও ছিল সোনু টাইপের। এরপর যখন সোনু তার রুমে আসে, তখন দেখে তার ঘর এলোমেলো হয়ে আছে, কারণ তার ঘর পুলিশ তল্লাশি করেছিল। অন্যদিকে তামি ডিজেকে জানায় যে সোনু এসে গিয়েছে। এদিকে সোনু একটা ছোট্ট বক্স বের করে যেখানে তার এক্স গার্লফ্রেন্ড জুহির কিছু জিনিস ছিল, আর ওইখানে একটা আইডি কার্ডও ছিল, যার মাধ্যমে আমরা সোনুর আসল নাম জানতে পারি, যেটা হচ্ছে শাশ্বত লম্বা। আর সেখানে একটা মেন্টাল হসপিটাল থেকে পালিয়ে আসা রোগীর খবরের কাগজের টুকরো ছিল। এর মানে সোনু আসলেই একটা মেন্টাল, আর সে ওইখান থেকে পালিয়ে এসছে, আর এইখানে তার পরিচয় গোপন রেখেছে। তো এরপর সোনু আবারও এগুলো আগের জায়গায় রেখে দেয় আর ফ্রেশ হতে চলে যায়। অন্যদিকে আমরা রোজিকে দেখতে পাই, সে রাজের বাসায় এসে খুব খুশি ছিল, তবে সে যখন বাথরুমে যায় তখন সে হঠাৎই কান্না করতে শুরু করে, আর রোজি কান্না করতে করতে হাসতেও শুরু করে। এর মাধ্যমে আমরা বুঝতে পারি রোজিও সোনুর মতো একটু সাইকো টাইপের মেয়ে, তারও হয়তো মাথায় কিছু সমস্যা আছে। এদিকে পুলিশ আসে সোনুকে ধরে নিয়ে যাওয়ার জন্য, তবে বাইরে থেকে মিস্টার আহুজা দেখে তার স্ত্রীও পুলিশ স্টেশনে যাচ্ছে। মিস্টার আহুজা তখন ভয় পেয়ে যায়, কারণ তার স্ত্রী হয়তো নিশ্চয়ই সেখানে যাচ্ছে তার নামে কিছু একটা বলতে। তাই মিস্টার আহুজা পুলিশ স্টেশনে এসে ভয় পেয়ে আগেই বলে দেয় যে স্যার, আমি খুন করতে চাইনি, আমাকে আমার স্ত্রী এসব কিছু করার জন্য বলেছিল, তাই আমি নারকেলের পানিতে বিষ মিশিয়েছিলাম। তখন তার স্ত্রী সবার সামনে বলে তার মতো বোকা আর গাধা দুনিয়াতে আর কেউ নেই। আসলে তার স্ত্রী এখানে তার বিরুদ্ধে কিছুই বলতে আসেনি, কিন্তু মিস্টার আহুজা ভেবেছিল হয়তো সে পুলিশকে সব কিছু বলে দেবে। তো এরপর তামি তাড়াতাড়ি হসপিটালে কল করে আর বলে নারকেলের টেস্ট রিপোর্ট পাঠিয়ে দিতে। তারপর ডিজে তামিকে বলে কত সুন্দর করে কেসটা সলভ হয়ে যাচ্ছিল, সব প্রমাণও ছিল সোনুর বিরুদ্ধে। মাঝখানে এই মিস্টার আহুজা এসে সব কিছু আবার গন্ডগোল করে দিল। এরপর দেখা যায় নারকেলের রিপোর্ট একজন অফিসারের কাছে পাঠিয়ে দেওয়া হয়। তো এদিকে পুলিশ স্টেশনে মিস্টার আহুজার স্ত্রী রাধা বলে আমরা নারকেলের পানিতে তো বিষ না বরং জিরা পানি মিশিয়েছিলাম। আর এই কথা শুনে মিস্টার আহুজার তো হোশই উড়ে যায়। রাধা বলে হ্যাঁ, জিরা পানি মিশিয়েছিলাম, আর আমি এখানে আমার বান্ধবীকে নিয়ে আসি
তার উপরে হওয়া অত্যাচারের জন্য কেস করতে। আর এইখানে এসে আমরা শুধুই ফেঁসে গেলাম, শুধুমাত্র তোমার জন্য। তো এই কথা শুনে মিস্টার আহুজা বুঝতে পারে ভুল বোঝার জন্য সে কত বড় ভুল করে বলেছে। নিজের ইচ্ছায় সে সব কিছু গণ্ডগোল করে দিল। পুলিশ এরপর সোনুকে জিজ্ঞেস করে, তোর কাছে ওই নারকেল আসলো কি করে? সোনু বলে, সেটা আমি আমার ফ্ল্যাটের বাইরে পেয়েছিলাম, তাই তুলে এনে ডাস্টবিনে ফেলে রাখি। তখন তামি বলে, তুই যখন কিছু করিসনি তাহলে তুই কোথায় গায়েব হয়ে গিয়েছিলি? তখন সোনু বলে, আমাকে কিছু লোক কিডন্যাপ করে নিয়ে গেছিল, কিন্তু সেখানে গুডলিন আসে আর তার সাহায্যে আমি সেখান থেকে বেঁচে ফিরে আসি। এদিকে আমরা রোজিকে দেখতে পাই, সে কিছু একটা খুঁজছিল আর কথা বলছিল এই ফ্ল্যাট সেল করা নিয়ে। আর এখন সে কি খুঁজছে তা আমরা একটু পরে জানতে পারবো। অন্যদিকে আমরা কামিনীকে দেখতে পাই, সে একটা দোকানে আসে আর এইদিকে সোনুকে জিজ্ঞেস করা হয়, তোমার গার্লফ্রেন্ডকে রাজ কপুর ছিনিয়ে নিয়েছিল, তাহলে নিশ্চয়ই তোমার রাগ ছিল তার উপর। সোনু বলে, হ্যাঁ, তাই তো আমি আজ পর্যন্ত সিঙ্গেল শুধুমাত্র তার জন্য। আর আমার ইচ্ছে ছিল রাজ কপুরের চোখ খুলে আমি আমার রাগ শান্ত করব, কিন্তু তাও চুপ করে আছি। এরপর নারকেলের টেস্ট রিপোর্ট আসে আর সেখানে দেখা যায় সত্যি জিরা পানি ছিল। এরপর আমরা ফ্ল্যাশব্যাকের দৃশ্য দেখতে পাই, যেখানে মিস্টার আহুজা যখন রাধার কাছে বিষ চায় তখন রাধা ভয়ে বিষের জায়গায় জিরা পানি দিয়ে দিয়েছিল। এই কথা শুনে মিস্টার আহুজা অনেক শান্তি পায় যে আসলে তারা খুন করেনি আর এখন তারা ফ্রি হয়ে যাবে। তবে রাধা বুদ্ধি করে তার হাজব্যান্ডকে সেখানে ফাঁসিয়ে দেয় আর জেলে রেখে আসে। আর বাইরে এসে ডিজের সাথে ফ্ল্যাট করা শুরু করে। ডিজেরও তাকে পছন্দ হয় এবং সে তার নাম্বারও নিয়ে নেয়। এদিকে সোনু তো ফেঁসে যায়, কারণ আহুজা তো খুন করেনি, তাই এখন সব সন্দেহ তার উপরেই আসে। তারপর সে পুলিশের পুরনো কাপড় পরে অটোতে উঠে যায়। তবে এখানে ওঠার পর তার ইউনিফর্মটা ছিঁড়ে যায়। অটো ড্রাইভার তো তখন ভয় পেয়ে যায় আর বলে, স্যার, আমার এক বন্ধু আছে, সেটা ঠিক করে দিতে পারে, আপনি চিন্তা করেন না। তখন সোনু ভাবে এই ইউনিফর্মের তো অনেক পাওয়ার। তারপর সোনুও পুলিশের মতো ভাব নেয়, যেন সে সত্যিকারের পুলিশ। এরপর সে অটো ড্রাইভার সোনুকে নিয়ে আসে সে টেলারের কাছে। সোনু এখানে এসেও পুলিশের মতো কথা বলতে থাকে। এদিকে আমরা কামিনীকে দেখতে পাই, সে একটা বক্স বের করে আর সেখানে রাজ কপুরের চোখ দেখা যায়। আর আমরা জানতে পারি এই সব কিছুর পেছনে কোথাও না কোথাও কামিনী আর ওই নারকেল বিক্রেতাও আছে। অন্যদিকে রোজি খুঁজতে খুঁজতে হঠাৎ করে অনিল কপুরের ছবি সরিয়ে তার খোঁজা জিনিসটা সে পেয়ে যায়। আসলে এখানে একটা পেপার ছিল যা রোজির নামে, মানে এই ফ্ল্যাটটা রাজ কপুর রোজিকেই দিয়েছিল তার নামে করে। এরপর সোসাইটির কাছে সেই কাগজটা এনে দেয় সে। আর তাকে যখন এই ব্যাপারে জিজ্ঞেস করা হয় যে রাজ তার সম্পর্কে কি হয়, তখন রোজি জানায় সে তার খুব ভালো বন্ধু ছিল। আর এখানে কেন যেন দিলীপও আর কোনো প্রশ্ন করে না। হতে পারে রোজির সৌন্দর্য দেখে সে আর কিছুই বলতেই পারে না। এখানে তারা সবাই এটাও জানতে পারে যে রোজি একজন বার ডান্সার, তাই সবাই দিলীপকে জিজ্ঞেস করে যে একজন বার ডান্সারকে আপনি এখানে কি করে জায়গা দিলেন। তখন দিলীপ জানায়, আমরা খুব নিচু মানসিকতার হতে যাচ্ছি, তাই আমাদের এখন এইসব ভাবনা চিন্তা ছাড়তে হবে। আর দিলীপের মুখে এরকম কথা শুনে সবাই অবাক হয়ে যায়, কারণ এতদিন যে ছোট ছোট কারণে কত মানুষকে রিজেক্ট করেছে, আর আজ এত বড় কারণ থাকা সত্ত্বেও সে কিছুই বলল না। অন্যদিকে রাধা থানায় আসে আহুজার কেস নিয়ে কথা বলতে। তখন সেখানে অফিসার ডিজের খাবার আসে বাইরে থেকে। তখন রাধা বলে, যেন আমি আমার হাজব্যান্ডকে ভালোবাসি না, তেমনি আপনাকেও আপনার স্ত্রী ভালোবাসে না। তো এইখানে দেখা যায় এই দুজনের মধ্যে লাভ স্টোরি শুরু হতে থাকে। আর এদিকে দেখা যায় সোনু তার এক্সট্রা একটা চাবি রোজিকে দেয় আর বলে, অনেক সময় চাবি হারিয়ে যায় আমার, তারপর ওইগুলো বানাতে অনেক সময় লাগে, তাই একটা চাবি আমি তোমার কাছে রেখে গেলাম। এখন থেকে কোনো সময় যদি চাবি হারায় তাহলে তোমার থেকে আমি সেটা নিয়ে নেব। এরপর রোজি সোনুর নাম্বারও নিয়ে নেয়। তো তারপর সে রোজিকে জিজ্ঞেস করে, আচ্ছা, আমরা কি বাইরে দেখা করতে পারি? রোজি বলে, হ্যাঁ, তুমি আমার অফিসে চলে এসো, সেইখানে দেখা হয়ে যাবে। তো সোনু তো জানে না তার অফিস হচ্ছে বার, আর সেই বারেই সে সোনুকে ডাকছে। অন্যদিকে তামি হসপিটালে যায় এটা জানতে যে রাজ কপুরের চোখ কে তুলে নিয়েছে, আর তাড়াতাড়ি সিসিটিভি ক্যামেরার ফুটেজ পাঠাতে বলে সেখান থেকে চলে যায়। এদিকে সোনু তার অফিসে আসে, কারণ আজ এমপ্লয়ি অফ দ্য ইয়ারের পুরস্কার দেওয়া হবে। তখন সোনু ভাবে সেটা ওই পাবে, কারণ সে অনেক হার্ডওয়ার্ক করে। তবে সেখানে অন্য একজনের নাম ঘোষণা করে দেওয়া হয়, যার জন্য সোনুর অনেক মন খারাপ হয়। সে খুব কষ্ট পায়, কারণ এত কষ্ট করার পরও সে এমপ্লয়ি অফ দ্য ইয়ার হতে পারল না। এইদিকে দেখা যায় রোজি একটা হাতুড়ি নিয়ে কিছু একটা খুঁজতে থাকে। তার এই আচরণে বোঝা যায় এই বাসায় তার দরকারি আরও কিছু হয়তো আছে, তবে সেটা কি আমরা একটু পরেই জানতে পারবো। অন্যদিকে যে এমপ্লয়ি অফ দ্য ইয়ার পুরস্কার পায় তাকে সোনু বলে, আমি তো অনেক বেশি সেল করেছি,
কিন্তু তুই এটা কি করে পেলি? নিশ্চয়ই তুই চিটিং করেছিস, নিজের যোগ্যতায় নয়। তখন ওই লোকটি বলে, তুই পুলিশের সাথে আসা যাওয়া করবি, ধরা খাবি, তো তোকে দেবে নাকি? এইসব শোনার পর সোনু আর কিছুই বলে না। এদিকে সোনু রোজির বারে আসে, আর এখানে রোজিকে নাচতে দেখে সে শুধু তাকিয়েই থাকে। তবে হঠাৎ করে তার কিছু একটা হয়, আর সে বাথরুমে গিয়ে নিজের হাত পরিষ্কার করতে থাকে। এখন সে কেন এরকম করলো তা সম্পর্কে কিছু বলা হয়নি। তারপর পুলিশরা রাজের মোবাইল থেকে জানতে পারে সে শেষবার রোজির সাথে কথা বলে। তাই তারা ভাবে রোজির সাথে কথা বলে কিছু জানা যেতে পারে। তাই তারা চলে আসে রোজির বারে। এখানে এসে দেখে তার সাথে সোনুও আছে। তখন ডিজে আর তামি বলে, এই শয়তান এখানেও এসে হাজির। এরপর দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে রাজ কপুর নাচতে নাচতে রোজিকে একটা কাগজ দেয় আর বলে, আমি তোর নামে 14 কোটি টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনেছি, আমি মারা গেলে সেটা তোর হয়ে যাবে। তো এত দামি ফ্ল্যাট দেখে তো রোজের মাথা ঘুরেই যায়। তারপর দৃশ্য আসে বর্তমানে, আর ডিজে রোজিকে প্রশ্ন করে। ডিজে বলে, তুমি রাজের কতটা ক্লোজ ছিলে? তখন রোজি জানায়, রাজ আমাকে খুব পছন্দ করত, তাই রাজ সেই ফ্ল্যাট আমার নামে করে দিয়েছে। তখন ডিজে বলে, এতই যখন পছন্দ ছিল তাহলে লাশ নিতে কেন আসলে না? রোজি তখন জানায়, কি করে আসতাম, আমি তো জানতামই না। এরকম আরও কিছু প্রশ্ন করা হয় তাকে, কিন্তু রোজি কিছু প্রশ্নের উত্তর দেয়, আবার কিছু প্রশ্নের উত্তর দেয় না। এরপর ডিজে সেখান থেকে যাওয়ার আগে রোজিকে বলে, আমাদের মনে হয় ওই সোনুই রাজ কপুরকে খুন করেছে, তাই তার থেকে একটু দূরে থাকার চেষ্টা করো। এদিকে রাধা খাবার নিয়ে এসে ডিজের সাথে বসে খায়। আর ডিজে যখন মিস্টার আহুজার বেলের কাগজ আনে, তখন রাধা ইচ্ছে করেই সেই কাগজে তরকারি ফেলে দেয়। তখন রাধা বলে, সমস্যা নেই, ধীরে সুস্থে বেল দিও। অর্থাৎ সে চায় না তার হাজব্যান্ডের বেল হোক। এরপর আমরা একটা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই, নারকেল বিক্রেতা হসপিটালে যায়, আর সেখানে গিয়ে রাজ কপুরের বডি থেকে চোখ খুলে নেয়। এদিকে ডিজেরা রাজ কপুরের মোবাইল থেকে তার স্ত্রীর একটা ভয়েস মেসেজ পায়, যেখানে তার স্ত্রী বলছে যদি তার জুয়েলারি আর টাকা যদি না দেয় তাহলে সে তাকে মেরেই ফেলবে। এখন এই কথার কারণে পুলিশের সন্দেহ আবার ঘুরে যায় রাজ কপুরের স্ত্রীর দিকে। অন্যদিকে কামিনী আসে সোনুর ফ্ল্যাটে আর বলে, সে কি তাকে কাজে নেবে নাকি? তখন সোনু বলে, লাগবে না, আমি আমার কাজ নিজেই করি। তখন কামিনী বলে, আমাকে রোজি ম্যাডাম পাঠিয়েছে। তখন সোনু রোজির নাম শুনে কামিনীকে কাজে রেখে দেয়। তখন কামিনীও মিথ্যে মিথ্যে সোনুকে বলে, রোজি ম্যাডাম তো সবসময় আপনার কথাই বলতে থাকে। আর এদিকে মিস্টার আহুজার বেল হয়ে যায়, আর তাকে গাড়িতে করে নিয়ে আসে ডিজে। এখন মিস্টার আহুজা ভয় পেয়ে যায় যে সে নিশ্চয়ই আমাকে এনকাউন্টার করে দেবে, তাই আমাকে এখানে একা একা নিয়ে এসছে। এদিকে আজ আবার ডিজের ডেট ছিল রাধার সাথে। এদিকে মিস্টার আহুজা একা বসে থাকতে থাকতে ভয়ে ওইখান থেকে পালিয়ে যায়। তবে ডিজে তাকে আটকায় না, কারণ ডিজে চাইছিল আহুজা যেন সেখান থেকে পালিয়ে যায় ইচ্ছে করে, কারণ তার উপরে তো কোনো কেসই ছিল না, তাই তাকে খামোকা আটকে রাখার কোনো মানেই হয় না। এরপর দেখা যায় মিস্টার আহুজা তার বাসায় এসে লুকিয়ে পড়ে, আর তখন সেখানে ডিজেও আসে। রাধা বলে, আহুজা এখানেই লুকিয়ে আছে। এরপর ডিজে আর রাধা চা খেতে খেতে মিস্টার আহুজাকে শুনিয়ে শুনিয়ে বলে, যদি মিস্টার আহুজা যদি পালিয়ে না যেত তাহলে সে বেঁচে যেত, কিন্তু এখন পালিয়ে তো সে বিপদে আছে, কারণ সরকার বলেছে আহুজাকে দেখা মাত্র শ্যুট করতে। তখন এইসব কথা শুনে তো মিস্টার আহুজার অবস্থা পুরো খারাপ হতে থাকে, সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। অন্যদিকে দেখা যায় রাজের ঘরে কামিনী এসে একটা সিগারেট সেফ লকার খুলতে যায়। তখনই সেখানে রাজ কপুরের চোখটা আনে। আসলে এরা এই চোখ এনেছে এই লোকার খুলতে, কারণ এই লোকার খোলা একমাত্র রাজ কপুরের চোখ দিয়ে সম্ভব। তো তখনই সেখানে একটা বড় হাতুড়ি নিয়ে হাজির হয় রোজি। রোজিকে এইভাবে দেখে তো কামিনী খুব ভয় পেয়ে যায়। তো এরপর আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে রাজ কপুর তার সব টাকা পয়সা স্বর্ণ এখানে রাখতো, আর এই সব কিছু কামিনী দেখে নিয়েছিল। রোজি বলে, তুই এটা খুলে দেখ হয় কি না। তখন কামিনী চেষ্টা করে, কিন্তু কোনো কাজেই আসে না। তখন রোজি বলে, মৃত মানুষের চোখ 6 ঘন্টা পর আর কোনো কাজেরই থাকে না, তবে তুই পাসওয়ার্ড দিয়েও চেষ্টা করতে পারিস। তো তারপর তো কামিনী পাসওয়ার্ড দেয়, কিন্তু তাতেও কিছু হয় না। এরপর রোজি বলে, বেশি চেষ্টা করলে এটা একেবারে লক হয়ে যাবে, তাই তুই সর, আমি চেষ্টা করছি। তো এরপর রোজি আর কামিনী ডিল করে যে 80% রোজি আর 20% কামিনী রাখবে। তারপর কামিনী যাওয়ার আগে চোখের সাথে আর রোজির সাথে একটা ছবি তোলে, আর এটা সে এই জন্যই করেছিল কারণ যদি রোজি চালাকি করে তাহলে সে সবকিছু পুলিশকে বলে দেবে, আর রোজিও তখন এর মধ্যে ফেঁসে যাবে। তো এরপর দেখা যায় কামিনী যাওয়ার পর রোজি পাসওয়ার্ড দিয়ে সেটা খুলে ফেলে। আসলে রোজি ওই রাতে ওই লোকারটা খুঁজছিল, সে পাসওয়ার্ড জানতো কিন্তু লোকারটা খুঁজে পাচ্ছিল না, আর আজ কামিনীর সাহায্যে সেটাও পেয়ে গিয়েছে। এদিকে পুলিশ অফিসাররা একটা ইঁদুরকে মৃত অবস্থায় খুঁজে পায়, কারণ সেটা একটা টাকার উপর পড়েছিল। তারপর দেখা যায় ডিজে গিয়ে সেই টাকাটাও টেস্ট করায়, আর তখন দেখা যায়
এই টাকাতে বিষ ছিল, আর এই জন্য ইঁদুরটা মারা গিয়েছে। তো ডিজে এরপর তামিকে বলে এমন কেউ আছে যে জানতো রাজ কপুর টাকা থুতু দিয়ে গুনতো, আর সে এই সুযোগটাকে কাজে লাগিয়েছে। তো এরপর সোনুকে ডেকে এই ব্যাপারে জিজ্ঞেস করা হয়। তখন সোনু বলে আমি এই টাকাটা পাই একটা প্যান্ট থেকে। তো পুলিশ দেখে এটা রাজ কপুরের প্যান্ট। তারপর পুলিশ অনেক খোঁজাখুঁজির পর সেই লোকারের টাকা স্বর্ণ পায় একজন টেলারের কাছ থেকে, আর সে এইগুলো আনে সোনুর কাছ থেকে। আসলে রোজই এগুলো সোনুর কাছে রাখে যেন এগুলো সেফ থাকে। তো পুলিশ এরপর সব কিছু তদন্ত করতে শুরু করে যে টাকাটা কার থেকে আসলো। তারপর আমরা দেখতে পাই রোজই সবসময় টাকা চাইনিজ খাবারের মধ্যে দিয়ে পাঠাতো রাজ কপুরকে, আর এইসব ছিল কালো টাকা। কিন্তু হঠাৎ একদিন রাজ কপুরের সাথে তার স্ত্রীর ঝগড়া হয় এইসব স্বর্ণ ও টাকা নিয়ে। তাই তার বড় ভাই বলে রাজ এখন ফ্ল্যাট অন্য কারো নামে করে দেবে, তাই তাকে আমাদেরকে পথ থেকে সরিয়ে ফেলতে হবে। এরপর রাজের স্ত্রী টাকাতে কিছু বিষ ছড়িয়ে দেয়, আর এইগুলো রাজ রোজির ভেবে থুতু দিয়ে গুনতে থাকে। এর ফলেই তার মৃত্যু হয়ে যায়। এই সব কিছুর হিসেব রোজি মিলানোর পর সে কল করে রাজের স্ত্রীকে আর বলে এইসব তুই করেছিস তাই না? তখন রাজের স্ত্রী বলে হ্যাঁ করেছি। তো কি করবি? রোজি বলে আমি সব কিছু পুলিশকে বলে দেব। তখন রাজের স্ত্রী বলে বল, আমিও বলবো তুই রাজকে অবৈধ টাকা দিতিস। তো এরপরও রোজি আর কিছুই বলে না। তো এরপর পুলিশ যখন সানফ্লাওয়ার সোসাইটিতে আসে তখন উপর থেকে দেখা যায় কেউ একজন গাড়ির উপরে পড়ে যায়, আর পুলিশ তখন দেখে এটা রোজি। আর মারা যাওয়ার আগে সে বলে মোবাইল। তারপর ডিজেরা গিয়ে মোবাইল পায়, আর সেখানে রাজের স্ত্রীর সব কল রেকর্ড ছিল। অন্যদিকে তামি গিয়ে সোনুর ঘরে রাজের চোখ পায়, যা কামিনে রেখে গিয়েছিল তাকে ফাঁসানোর জন্য। আর সেখানে সোনুর আসল পরিচয়ের কিছু কাগজপত্র পাওয়া যায়। তো এরপর রাজের স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। কিন্তু ডিজে এখনও ভাবে এই সোনুর মধ্যেও কিছু কাহিনী আছে, আর এখানেই গল্পটি শেষ হয়ে যায়। তবে এখানে অনেক কিছু বিষয় স্পষ্ট হয় না, যেমন রোজিকে কে মারলো, আর সোনু নিজের পরিচয় গোপন কেন রেখেছিল, আর এদিকে মিস্টার আহুজার কি হবে। তাই এই গল্পের নিশ্চয়ই কোনো সিজন আবার আসবে যেখানে এই সব কিছু আমরা জানতে পারবো। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনকে প্রেস করে দেবেন। আর গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, কারণ আপনাদের লাইক সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।